মানুষের পায়ের তলায় যেমন মাটি লাগে, শহরেরও তেমন ভিত্তি লাগে, লাগে হাওয়া, জল। মানুষের শরীর যেমন রূপ, রস, গন্ধ, খাবার গ্রহণ করে, আবার তার রেচন প্রক্রিয়ায় বেরিয়েও যায়, একটা শহরও যেন তেমন। আমরা মানুষ যেন শুধু নিজের কথা ভাবছি, কিন্তু যে নগর বা শহর আমাদের মানুষ রাখে, সেই শহর নিয়ে ভাবছি কি? নগর বা শহর মেরে ফেললে নিজেরা বাঁচব তো? যে নগরের জমিতে মানুষ এত টাকা লগ্নি করছে, বিনিয়োগ করছে তার গোটা জীবন, সেই নগরের নিজের ভিত কতটা মজবুত? নগরনামার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন স্থপতি ডক্টর খুরশিদ জাবিন হোসেন তৌফিক। আমি তৌফিক ভাইকে প্রথমত ধন্যবাদ জানাই যে আমাদের নগরনামার এই আলোচনা পর্বে আসার জন্য আপনি রাজি হয়েছেন, এসেছেন, অনেক ধন্যবাদ। দর্শকদের জন্য আপনার একটু ছোট ভূমিকা আমার দিতেই হবে। সেটা হচ্ছে তৌফিক ভাইয়ের মূলত উনি স্থাপত্যের ট্রেনিং প্রাপ্ত। আপনি স্থাপত্য পড়াশোনা শেষ করেছেন কত সালে? 89-এর ব্যাচ 91-এ। 91-এ, আচ্ছা। এবং এরপর আপনি বেশ কিছুদিন কাজ করেছেন নগর পরিকল্পনার সাথে, বিভিন্ন সরকারি অর্গানাইজেশনের সাথে, এবং তারপর আপনি মাস্টার্স করতে গেছেন। আপনার মাস্টার্স সম্ভবত ছিল হচ্ছে আরবান ডিজাইনে, রাইট? রাইট, আরবান ডিজাইনে। এবং এরপরে আপনি পিএইচডি করতে গেছেন এবং আপনি আরবান সোশিওলজিতে পিএইচডি করেছেন। তো মানে খুবই ইন্টারেস্টিং জার্নি, আমি যদি বলি যে একাডেমিক জার্নিও যদি বলি, খুবই ইন্টারেস্টিং। কিন্তু যেটা কনসিস্টেন্ট ছিল আপনার ক্যারিয়ারের দিকে আমি যখন তাকাই, তখন যেটা কনসিস্টেন্ট ছিল, আপনি শুরু থেকেই নগর পরিকল্পনার সাথে সংযুক্ত থেকেছেন কোনো না কোনোভাবে। আপনি রাজুকের টাউন প্ল্যানার, চিফ টাউন প্ল্যানার হিসেবে কাজ করেছেন। আপনি আরবান ডেভেলপমেন্ট ডিরেক্টরেটে কাজ করেছেন ডিরেক্টর হিসেবে। পূর্বাচল মাস্টার প্ল্যান, ময়মনসিংহ স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট প্ল্যান, এই প্রজেক্টগুলোর সাথে আপনি, বলা যায় যে আপনি কি পারসন। সো এখানে একটা কনসিস্টেন্ট জার্নি আছে আপনার। আপনার এই যে ক্যারিয়ারে শুরু থেকে, আপনার বিআর করার পর থেকে একটা কনসিস্টেন্ট এলিমেন্ট হচ্ছে আপনার নগর পরিকল্পনার সাথে সম্পৃক্ততা। হ্যাঁ, এখন আপনার প্রশিক্ষণ তো স্থাপত্যে, আমি একই স্কুল থেকে পড়াশোনা করা, এবং আমাদের মূলত একটা ত্রিমাত্রিক ট্রেনিং হয় শহর নিয়ে কাজ করার বা স্থাপত্য নিয়ে কাজ করার। আবার প্ল্যানিংটা খুবই দ্বিমাত্রিক, হ্যাঁ, যারা একদম পিওর প্ল্যানিংয়ের ব্যাকগ্রাউন্ড থেকে আসে। তা আপনি যখন ওই প্রফেশনে গেলেন, তখন তো আপনি এই দ্বিমাত্রিক ত্রিমাত্রিকের মাঝামাঝি একটা জায়গায় আপনাকে চিন্তা করতে হয়েছে, কাজ করতে হয়েছে। তো ওই জায়গাটাতে আপনার অবস্থানটা কি ছিল যখন আপনি শুরু করেছেন এবং তখন থেকে এখন পর্যন্ত? এটা তো লম্বা জার্নি। হ্যাঁ, আমি 1 বছর কিন্তু আর্কিটেকচার প্র্যাকটিস করেছি। আচ্ছা। এটা করার পরে তারপরে আমি খুব একটা স্যাটিসফাই ছিলাম না ওই কাজটা নিয়ে। কারণ আমরা যে প্রজন্ম, সেই প্রজন্মটা বড় হয়েছি হলো একটা সংগ্রাম এবং আন্দোলনের সময়। বুয়েটে ঢোকার পরপরই এরশাদ সাহেব এসে ক্ষমতা দখল করলো। পুরো সময়টা আমরা স্ট্রাগল করলাম, আমরা তাকে বিদায় করে বুয়েট থেকে বেরোলাম। তো এই প্রক্রিয়ার মধ্যে থেকে আমাদের একটা রূপান্তর হয়। তো রূপান্তর হওয়ার পরবর্তী ফসল ছিল আমার আর্কিটেকচার আন্ডার গ্র্যাজুয়েটে যে থিসিসটা আমরা করি, সেইটা আমার থিসিসটা ছিল কালচারাল করিডোর। আচ্ছা, শাহবাগ থেকে কারণ আমি সিংহভাগ সময় মারামারির, সরকার বিরোধী আন্দোলন, মারামারি, ছাত্রদের যা হয় টিএসসি কেন্দ্রিক ওই জায়গাটায়। তো ওই টিএসসি ছিল নিত্যদিনের আড্ডার জায়গা আমাদের একটা দলের। তো সেইখান থেকেই আমার কাছে মনে হচ্ছে যে এই রাস্তাটা আসলে রাস্তা না, সামথিং এলস। এবং এই রাস্তাটার দিকে, এই ক্ষেত্রটার দিকে, এই স্পেসটার দিকে সারা বাংলাদেশ তাকিয়ে থাকে নির্দেশনার জন্য কি হচ্ছে। এবং বাংলাদেশের কোথাও যদি কিছু ঘটে, যে সেটার প্রতিক্রিয়াও কিন্তু আমরা দেখতে পাই পরের দিনই ওই জায়গাটা ওখানে ঘটছে। একটা সভা হচ্ছে, একটা
আলোচনা চক্র হচ্ছে, এগুলো হতেই থাকে। তো তখন থেকেই আমার এটা ছিল যে, এবং ওখানে পুলিশ ছিল, এখনো পুলিশ আছে, এখনো পুলিশ একদম আছে। পুলিশ আছে। তো পুলিশ স্বভাবত ছাত্র জীবনে পুলিশের সঙ্গে তো একটা থাকেই। তো আমার এই প্রস্তাবই ছিল যে এটাকে কালচারাল করিডোর হিসাবে ট্রান্সফার করা যায় কিনা। হুম, তো এইটা নিয়ে তো আমার স্কুলে লেগে গেল, তোমার এখানে আর্কিটেকচার কই। তো যাই হোক, অনেক কষ্টে তারপরে স্যাররা কনভিন্স হলেন যে পাস ফেল তোমাকে আমরা দিচ্ছি, তুমি করো। তো দ্যাট ওয়াজ এ ভেরি গুড ইন্টারেস্টিং জার্নি। ব্যাপার হচ্ছে আপনার এই প্রজেক্টে আমাদের ব্যাচে একজন নিয়েছিল সিমিলার এই হ্যাঁ, কালচারাল এই করিডোর কাজটা প্রজেক্ট। 3 জন না 4 জন করেছে, নির্ঝর ভাইও তার মধ্যে একজন, উনি করেছেন। আমরা যদি 12 মাসের পঞ্জিকা নিয়ে ওই জায়গাটুকে দেখি, তাহলে দেখবো যে কি নাই, প্রতিদিন অ্যাক্টিভিটি, প্রত্যেকটা 12 মাসে 13 পার্বণ যদি বলা হয়, ওইখানে মনে হয় আরও বেশি ইন্টারাকশন হয়, সোশিও কালচারাল সব ধরনের ইন্টারাকশন, পলিটিক্যালও আছে। তো এইটার প্রেক্ষিতে আমার নোশনটাই তৈরি হয়ে গেছিলো যে আর্কিটেকচারের ওই জায়গাটা যে বিধিবদ্ধ একটা বাউন্ডারির মধ্যে থাকা থেকে বেরিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি। তো ঘটনার চক্রে তখন ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান শুরু হয়। তো সেইখানে আমি অংশ নিই, সেটাও খুবই চমৎকার একটা অভিজ্ঞতা। সেটা ছিল ওই ইউএনডিপির যারা কাজ করবেন, বড় বড় সব প্ল্যানাররা বিদেশি, তাদের সঙ্গে তারা ইন্টারভিউ দিয়ে সিলেক্ট করছে। তো ঘটনাক্রমে ওইখানে গিয়ে ঝগড়া লেগে গেল তাদের সঙ্গে আমার। হ্যাঁ, ঢাকা নিয়ে, মানে ওরা বলতে চাচ্ছে এক জিনিস আর আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে। হ্যাঁ, তো এটা করতে তো আমি ভাবলাম যে ও গল্পটা এখানেই শেষ। পরে দেখা গেলো যে গল্পটা ওখানে টার্ন নিয়ে ওটাই শুরু। 3 মাস পর আমি সিলেক্টেড হলাম যে কাজ করার জন্য। তো আর্কিটেক্ট হিসেবে আমি কিন্তু ওখানে আর্কিটেক্ট হিসেবে জয়েন করি, প্ল্যানার হইনি। করার পরে ওদের সঙ্গে ইন্টারাকশন হতে হতে আমার বেশ একটা আগ্রহ জমে, কিভাবে কাজ করে, প্রক্রিয়াটা কি। হ্যাঁ, একদম বিপরীত ধর্মী, মানে বাংলাদেশের সঙ্গে কোনো মিলই নেই। করতে গিয়ে তখন যে টিম লিডার ছিল ভদ্রলোক, বয়স্ক একজন ভদ্রলোক ছিলেন, অ্যান্থনি এডওয়ার্ড টনি। তো উনি বললেন যে তুমি তো আর্কিটেক্ট, তুমি কি আমাকে সাহায্য করবা? তো আমি বললাম কেন না, বলো কি করতে পারি। সে হলো জিওগ্রাফার প্ল্যানার। আচ্ছা, জিওগ্রাফার টার্নড ইনটু আ প্ল্যানার। আচ্ছা আচ্ছা। তো আমাকে বললো তুমি আমাকে ম্যাপগুলো আমি এইভাবে করতে যাচ্ছি, তুমি ঢাকার এটা তৈরি করতে পারো কিনা। আমি বলি তুমি কি চাচ্ছ? বলে আমি এইভাবে জিনিসগুলো বিল্ড ফর্মটাকে দেখতে যাচ্ছি। আচ্ছা, তাহলে ওকে ফাইন, তুমি কি কোনটা ক্রাইটেরিয়া কি এগুলো করার পর আমি বললাম যে ঠিক আছে, তোমাকে কালকে দেবো। তো আমি নিজের মতো করে উইদাউট নোয়িং প্ল্যানিং, আর্কিটেকচারাল সেন্স অ্যাপ্লাই করে আমি এটা তৈরি করলাম। করে যখন ওর কাছে নিয়ে গেলাম, বললো ওকে ফাইন, তুমি কোরে ওয়েলকাম টু প্ল্যানিং কোর বলে সে আমাকে তার একদম দলভুক্ত করে নেয়। তো তারপর থেকে আমার জার্নিটা শুরু হয়ে যায়। তার মানে ইন্টারেস্টিংলি এই যে ত্রিমাত্রিক যে ট্রেনিং আপনার ছিল বা স্থাপত্যের ট্রেনিং, এটা আপনাকে আসলে আপনি যখন নগর পরিকল্পনার সাথে সংযুক্ত হয়েছেন একটা ডিফারেন্ট লেভারেজ দিয়েছে অবশ্যই আসলে। অবশ্যই। আপনি তো বহু বছর ধরে কাজ করছেন, নগর নিয়ে কাজ করছেন, স্থপতি বা পরিকল্পক, এই দুটো রোল ছাড়া আর কোনো রোল থেকে কি আপনার কখনো নগর নিয়ে কাজ করার মানে ইচ্ছা হয়েছে, আগ্রহ তৈরি হয়েছে? আমি তো প্রায় 32 বছর এই নগরায়ন নিয়ে কাজ করলাম। করার পরে মনে হলো যে কোথায় জানি আমরা ঠিকমতো ছন্দটা ধরতে পারছি না। সেই ছন্দটা কোথায়, এটা খোঁজার একটা চেষ্টা ছিল আর কি আমার মধ্যে। সেক্ষেত্রে আমি এটাকে দেখতে চেষ্টা করি হোলিস্টিক্যালি, যে ঢাকা মানে মূলত আসলে তো আমাদের শহর একটাই, ঢাকা। তারপরে যদি শহর বলতে হয় তাহলে চিটাগাং, কিন্তু ঢাকা এবং চিটাগাংয়ের মধ্যে বিস্তর ফারাক। হ্যাঁ, তো সেই ফারাকটা কত আমরা কিন্তু কেউ জানি না, আমরা কিন্তু বলছি। এই ফারাকটা কি মাপা যায়? এই ফারাকটা মানুষের মনোজগতে কিরকম চেহারা, নোবডি নোস। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু বলে যাচ্ছি, এক একজন এক এক ধরনের ব্যাখ্যা দিচ্ছি। কিন্তু সব কিছুতে একটা মানদণ্ড থাকতে হবে। সে মানদণ্ড তো আবার কতগুলো ক্রাইটেরিয়া থাকতে হবে, সে ভ্যারিয়েবলগুলো কীভাবে মাপবো। তো সেই প্রক্রিয়াটা করতে গিয়ে আমার কাছে মনে হলো যে এইখানে প্ল্যানিংয়ের ক্ষেত্রে আর্কিটেকচারে যেমন আমরা বিল্ডিং, একটা পরিবার, তার স্পেস রেশনালাইজ করি, শহরের ক্ষেত্রেও কিন্তু আমরা ওরকম একটা বড় একটা জনগোষ্ঠীকে নিয়ে ওটাকে রেশনালাইজ করা শুরু করি। কিন্তু এটা স্কেলটা এত বড় যে ওটার দৈর্ঘ্য এবং প্রস্থে সীমাবদ্ধ হয়ে যায়। কিন্তু অ্যাট দ্য এন্ড
যার জন্য করা হচ্ছে মানুষ, সেটা কোনো কারণে মিসিং হয়ে যায়, সে কিন্তু চলে আসে হলো সংখ্যার মধ্যে। হ্যাঁ, 100 জন পার একর, রাইট, 100 জন পার একর, এটা হলো মানদণ্ড। হ্যাঁ, তো এই কতগুলো বিন্দুতে কতগুলো আসছে বিন্দুতে আসলে। চলে আসছে, সংখ্যায় চলে আসছে। কিন্তু মানুষ তো সংখ্যা না, মানুষ একটা ডাইনামিক, একটা লিভিং জিনিস, যে ছোটকালে একরকম, কৈশোরে একরকম, তরুণে এক সময়, তারপরে যৌবনে একরকম, বৃদ্ধে একরকম। এই যে ফেজটা চেঞ্জ হয়, সেই চেঞ্জ কিন্তু শহরকে প্রভাবিত করে, আবার শহরও কিন্তু তাদেরকে প্রভাবিত করে। এই ইন্টারেকশনটাই শহরকে আগিয়ে নিয়ে যায়। শহরের ডিজাইনার হিসেবে কাজ করতে গিয়ে মনে হয়েছে এই ইন্টারেকশনটা যদি ঠিক মতো ধরে না দেওয়া হয়, তাহলে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়। সেই দ্বন্দ্বগুলাই আমরা সবসময় দেখি, কিন্তু দ্বন্দ্বগুলা গোড়ায় যদি যেতে হয়, তাহলে আবার অন্য সাইড থেকে দেখতে হয়। সেইটা ঘটনাক্রমে, যেহেতু সরকারি প্রক্রিয়ার মধ্যে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট টাইমের মধ্যে একটা প্রোডাক্ট দিতে হয়, তখন ওই ডাইমেনশনটা আর অ্যাড্রেস করা হয় না। কিন্তু ওইটা খুব ভাইটাল মানুষের জন্য। এক্স্যাক্টলি এই আমার মানে পরবর্তী প্রশ্নেই আমি আসলে এই জায়গাটাতে যেতে যাচ্ছিলাম, যে আমি যেরকম গত 2 সেমিস্টার ধরে আমার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি একদম সেকেন্ড ইয়ারের প্রথম যে স্টুডিওটা আমাদের, যেটা আর্গোনমিক স্টুডিও, এবং আমাদের ট্রেনিংটা ওখান থেকেই শুরু হয়। তো শুরু হয় হচ্ছে একটা মানুষকে বোঝা দিয়ে, মানুষের ডাইমেনশনস, তার এই টেবিলের সাথে তার সম্পর্ক। তো সেখান থেকে আন্ডারস্ট্যান্ডিংটা শুরু হতে হতে জুম আউট করতে করতে কোনো একটা সময় আমরা 4th ইয়ার লেভেলে গিয়ে শহরের স্কেলে চলে যাই। তো এবং মানে নগর পরিকল্পনার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে, যদিও আমরা বড় বড় অনেক টার্মিনোলজি ব্যবহার করছি, পলিসি পেপারে ব্যবহার করছি, সরকার থেকে বলা হচ্ছে হিউম্যান সেন্ট্রিক প্ল্যানিং, মানব কেন্দ্রিক পরিকল্পনা, ইনক্লুসিভ প্ল্যানিং, অন্তর্ভুক্তিতামূলক পরিকল্পনা, কিন্তু কোথাও গিয়ে ওই মানুষটা নেই। আপনি জাস্ট এইমাত্র যেটা বললেন যে ওই মানুষগুলো হারিয়ে যাচ্ছে, বা মানুষগুলোর আসলে এখন আর কোনো ফেস নেই। এরা একটা বিন্দুতে পরিণত হচ্ছে বা সংখ্যায় পরিণত হচ্ছে। এখন আমি বুঝি যে হ্যাঁ, একটা শহরের স্কেলে কাজ করতে গেলে হয়তো সত্যি মানুষকে কখনো ওই সংখ্যায় পরিণত করতে হয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওই মানুষগুলো তো চেহারাও আছে, এক একজনের এক এক রকম জীবন আছে। হ্যাঁ, আসলে কি আপনাদের নগর পরিকল্পকদের চিন্তা থেকে ওই মানুষগুলোর চেহারা কি আসলে রাখা যায়, নাকি হারিয়ে যায়? প্রথমত হলো হারিয়ে যায়। এটা বিষয়টা কিরকম, আমরা জানি বাংলাদেশের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স সে প্রতি 10 বছর পর পর সেন্সাস করে এবং তথ্য উপাত্ত সরবরাহ করে, সেইটাকে বেজলাইন ধরে আমরা কাজ করি এবং প্রজেক্ট করে থাকি। তো সেই বেজলাইনের কাজ করার ক্ষেত্রে কতগুলা বাউন্ডারি ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তৈরি করে দেয় সরকার, সেটাকে আমরা বলি পলিটিক্যাল বাউন্ডারি, যেমন ওয়ার্ড, সিটি কর্পোরেশন, ওয়ার্ড, অথবা যদি ভূমি ব্যবস্থাপনার দিক থেকে যাই তাহলে মৌজা, হ্যাঁ, মৌজার মধ্যে দাগ, এইভাবে চলে যায়। তো সেই জায়গাগুলো যখন নিয়ে কাজ শুরু করা হয়, তখন ওই সমস্যাটা আমাদের আসলে হয়ে যায় দ্বিমাত্রিক। কিন্তু ত্রিমাত্রিক আনতে গেলে আমাদেরকে ফিরে যেতে হবে লোক কিভাবে নিজেকে বিন্যস্ত করে। একটা শহরে কিন্তু লোক বিন্যস্ত করে নিজেদেরকে, নিজের কমফোর্ট জোন, নিজের একটা হায়ারার্কি তৈরি করে নেয় তার মনোজগতে। সেইটাকে ধরার জন্য বাংলাদেশের ক্ষেত্রে আমাদের আগে কিন্তু ছিল, এই ধরেন 90 বা 80-র দশকে ছিল, পাড়া ছিল না, ওই পাড়া, ওই পাড়া, মহল্লা, এই পাড়ার আমি ওন করতাম, ওই মহল্লায় ওন করতাম। মারামারি হলে ওই পাড়ার সঙ্গে আমার ওই পাড়ার ছেলেকে ও গালি দিয়েছে, আমি গালি দিয়ে আসতাম। আপনি কোন পাড়ায় থাকতেন? আমি রায়ের বাজারে বড় হয়েছি। হ্যাঁ, রায়ের বাজারে আমরা যে রাস্তায় থাকতাম ওটা মিতালি রোড ছিল, এবং আমরা যেতাম টালি অফিস বলে একটা জায়গা ছিল, টালির একটা বড় দোতলা বিল্ডিং ছিল, বিশাল মাঠ, সেখানে আমরা খেলতাম। তো ওই যে মানুষের মনোজগতে মনন যে একটা ম্যাপ তৈরি হয়ে যায়, লেভিন ক্লিনস যেটা করেছে, তাই না? তো সেই জায়গাগুলো কিন্তু মানুষ ওরিয়েন্টেড করে নেয়, ওইটা কিন্তু প্ল্যানিং এ মিসিং থাকে। ওইটা এত বেশি ওভারল্যাপিং, কারণ আমার বাবা একই বাসায় আছি, তার মনোজগৎ, আমার মার মনোজগৎ আর আমার মনোজগৎ তো বিস্তর ফারাক, তাই না? আমার বাবার মনোজগৎ হলো সকালবেলা সে মিতালি রোড থেকে বেরিয়ে জিগাতলা হয়ে অফিসে গেল, আমার মার মনোজগৎ হলো সে এখান থেকে রায়ের বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসলো,
আমার বাসায় যে আমার দাদা বা নানা ছিলেন তার মনোযোগ হলো বেরিয়ে রান্না এই যে মসজিদটায় গেলেন, আবার আসার সময় একটু রাইট। এই যে একই স্পেসকে একটা রাস্তাকে আমার মনোজগৎ হলো কখন খেলতে যাব, কখন স্কুলে যাব। তাহলে এখন খেলতে যাব এবং স্কুলে যাওয়ার একই রাস্তার ডাইমেনশন কিন্তু ডিফারেন্ট হয়ে গেছে, কারণ মোড আমার চেঞ্জ হয়ে গেছে। তো এখন প্ল্যানিং করার সময় আমাদেরকে এই মোডগুলোর ফ্লেক্সিবিলিটি রাখতে হয়, কিন্তু সিংহভাগ ক্ষেত্রে আমরা এই ফ্লেক্সিবিলিটি রাখতে পারি না, কারণ এর সঙ্গে অর্থনীতি জড়িত থাকে, এর সঙ্গে রাজনীতি জড়িত থাকে, এবং আলটিমেটলি শহর তো মূলত এটা পুঁজিবাজার অর্থনীতির একটা প্রকাশ। তো সেখানে পুঁজির একটা দাপট থাকে। তো পুঁজি অনেক সময় এই ফিন্যান্স ক্যাপিটাল অনেক সময় মানুষকে পণ্য বানিয়ে ফেলে, তখনই কিন্তু এই জিনিসগুলোকে হারিয়ে যায়। এবং ঢাকায় এখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষ ওপেন স্পেস নাই বলতে গেলে, কিন্তু এক্স্যাক্টলি, মানে বাচ্চারা খেলার মাঠ পাচ্ছে না, মানে যে কারণে আসলে ওই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় যে আমি শহরকে ব্যবহার করি, আমি নিজের কথা যদি বলি, আমি গবেষণা করি, ঠিক আছে, তথ্য উপাত্ত নিয়ে, কিন্তু আমি কোনো নীতি নির্ধারণ করি না। আসলে শহরের কত পরিবর্তন হচ্ছে, এগুলোর জন্য আমাকে কখনো কেউ জিজ্ঞাসাই করে না যে আমি এগুলো চাই বা চাই না, আমার কোনো কাজে আসছে কি আসছে না। তো এই যে মানুষগুলোর চেহারা হারিয়ে যায়, বা ফেসলেস কতগুলো বিন্দুতে পরিণত হয়, তার মধ্যে তো আসলে নারী আছে, শিশু আছে, হকার আছে, এই যে হকারদের উচ্ছেদ করা হচ্ছে, রিক্সা আছে, হ্যাঁ, উচ্ছেদ করা হচ্ছে, ইনফর্মাল সেটেলমেন্ট আছে, ইনফর্মাল সেক্টরের কাজ আছে। এই যে ভিন্নতা, হ্যাঁ, এই যে মানুষগুলোর চেহারা, তাদের চাওয়া, তাদের জীবনযাপন, হ্যাঁ, তাদের দুঃখ কষ্ট, হ্যাঁ, নানান রকম দুর্ভোগ, এইগুলো কি আসলেই নগর পরিকল্পক, মানে আপনারা যখন ওই চেয়ারটাতে বসেন বা যারা বসে, তারা কি আসলে এগুলো নিয়ে ভাবে বা ভাবার কি আসলে সুযোগ হয় তাদের? একটা উদাহরণ দিই, সেটা হলো যে নগর পরিকল্পনাটা আমরা যদি অন্যান্য প্রফেশনের থেকে তুলনা করি, কম্পারেটিভলি যে খুব বেশি পরিচিত তা না। আর যেমন ঢাকার ক্ষেত্রে পরিকল্পনা হয়েছিল পাকিস্তান আমলে 59-এ, তারপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 95-এ হলো স্বাধীন বাংলাদেশের পরিকল্পনা, তারপরে এখন হলো এই নতুন 35 সাল পর্যন্ত ড্যাপ আমরা দেখতে পাচ্ছি। তাহলে একটা পরিকল্পনা হয়, ধরে নিতে পারি 20 বছরের একটা ফ্রেম তৈরি করা হয়, তার মাঝখানে আরবানের জন্য 10 বছরের ছোট ছোট ফ্রেম তৈরি করা হয়, যেখানে আরবানটা থাকে লিমিট করা, তারপরে থাকে হলো ওই আরও ছোট ডিটেল, ওই যে মানুষ, পাবলিক স্পেস, কোন জায়গায় ফ্যাসিলিটিস অ্যামিনিটিসগুলো থাকবে, সেই জায়গাগুলো চলে আসে। তার মানে এটা দেখতে পাচ্ছি এটা হায়ারার্কি একটা আছে স্কেলে, যত নিচের দিকে যাবে, ছোটোর দিকে যাবে, তত সে ডিটেইল কাজ করবে, এবং তার সর্বশেষ প্রোডাকশন হবে একটা বাড়ি। ঠিক আছে, এরকম অনেকগুলো বাড়ি মিলেই তো একটা ওয়ার্ড, আমাদের ওয়ার্ড। তো সেই ওয়ার্ডের মধ্যে মনে রাখতে হবে ওই ওয়ার্ডে যে লোকগুলো আছে, যে ইনকাম জেনারেটিং যে লোকটা আছে, তার সঙ্গে কিন্তু আরও 3 জন, আমাদের যদি 4 জনের পরিবার হয়, 3 জন আছে, তার মধ্যে নারী অন্যতম। এবং সে কিন্তু সিংহভাগ সময়ে ওই জায়গায় থাকছেন, সে তাদের জন্য খাবার তৈরি করছেন, বাজারে যাচ্ছেন, যা যা একটা পরিবারকে রেজ করতে যা যা লাগে। হ্যাঁ, আমরা যদি বাড়িকে একটা প্রোডাকশন হাউস চিন্তা করি, তাহলে আমাদের জন্য চিন্তা করতে সুবিধা, কারণ 20 বছর ধরে একটা বাসায় একটা শিশু তৈরি হচ্ছে। তো শিশুর জন্য, ও বড় হওয়ার জন্য ওর পরিবেশ উপযোগী, শারীরিক কসরতের উপযোগী, কালচারাল বিকাশের জন্য যে উপাদানগুলো লাগবে, সেই উপাদানগুলো আমরা পরিকল্পনা করার সময় সংখ্যাগতভাবে রাখি, কিন্তু অবস্থানগতভাবে কি রাখতে পারি? আমার উত্তর বলতে দ্বিধা নেই আমার বলতে, যে আসলে আমরা পারি না, এটা অ্যাচিভ করতে পারি না, কারণ আমাদের হলো সেই সার্ভিস ল্যান্ড, আপনারা জানেন যে আমরা একটা প্লাবন ভূমির দেশ। তো প্লাবন ভূমির দেশকে যদি প্লাবন মুক্ত করা যে কি কঠিন কাজ। হ্যাঁ, আবার প্লাবন তো আপনি খালি ওই যেটা গঙ্গেয় উপত্যকা দিয়ে বেরিয়ে আসছে সেটা না, তো আমাদের সঙ্গে একটা হলো নেমে আসছে হিমালয় থেকে পানি, একই সঙ্গে বৃষ্টি উপর থেকে। তো এই যে দুইটা ডিমেনশনাল যে একটা ক্রসিং হচ্ছে, সেখানে প্লাবনমুক্ত ভূমি
এটা একটা মানে চিন্তা করাই বোকামি ছাড়া হ্যাঁ। কিছু না। তো এর সঙ্গে আমাদেরকে সহযোগী হিসাবে বসবাস করতে হবে, এটাই শিখতে হবে। সহাবস্থান শিখতে হবে। এই যেটা আমাদের গ্রামের লোকজন খুব ভালো জানে, কিন্তু ওই গ্রাম থেকেই গ্রামের মনস্তত্ত্ব নিয়ে যখন আমরা তো বাংলাদেশ কত আর বয়স হয়েছে, কিন্তু নগরায়ন যদি আমরা বলি এটা আসলে 80 শেষের দিক থেকে 90-এর থেকে যখন গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্লারিশ করা শুরু করলো, তখন ওই যে সস্তা শ্রমের জন্য একটা ইনফ্লাক্স হয়, তখন কিন্তু এই ঘনীভূত হওয়া শুরু করলো। এবং অবশ্যই ঘনীভূত হওয়ার জন্য তার বাসস্থান চাই, শ্রমিকের এই বিভিন্ন সেবা সুবিধাদি, তার যে অর্থনৈতিক ব্যবস্থাপনার উপযোগী করার জন্য যে পলিসিগুলো নেওয়া দরকার ছিল সেগুলো অ্যাবসেন্ট ছিল। ফলে যত্রতত্র আমরা দেখতে পাচ্ছি যে স্কোয়াটিং হচ্ছে, শান্তি হচ্ছে, বস্তি হচ্ছে। তো এগুলো কিন্তু ঘটবে, অর্থনৈতিক বিষয়ের সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু ঘটবে। তো শহর যারা ব্যবস্থাপনা থাকেন তাদের কাজ হলো এইগুলাকে ঘটবে জেনেই এর আগেই এর উপাদানগুলোকে তৈরি করে দেওয়া। কিন্তু সেটা কি আমরা পারছি আসলে? এইটা আমরা সবসময় আমাদের এখানে সবসময় কাজটা ঘটনাটা ঘটে গিয়ে আমরা কিন্তু রিয়্যাক্ট করি, আমরা কিন্তু অ্যাক্ট করি না, আমরা রিয়্যাক্ট করি। যে আমরা ছোটবেলায় একটা ট্রান্সলেশন পড়তাম না, যে ডাক্তারের আসিবার পূর্বে রোগী মারা গেল। মানে আমাদের যদি আপনি 1952 থেকে ঢাকা মাস্টার প্ল্যান, তারপর ডিএমডিপি প্ল্যান, একে একে যদি আমি তাকাই, হ্যাঁ, প্রত্যেকটাই মনে হয় যেন মানে কখনোই ওই প্রপার ফোরকাস্টটা কখনো করতে পারেনি। অ্যাবসলিউটলি। মানে এই যে ইনফ্লাক্স অফ গার্মেন্টস ওয়ার্কার আসবে, গার্মেন্টস হবে, গার্মেন্টস ওয়ার্কার আসবে, এরা কোথায় থাকবে, এরা কোথায় খাবে, হ্যাঁ, এদের বাচ্চারা কোথায় পড়বে, হ্যাঁ, এরা স্বাস্থ্য সেবা কোত্থেকে পাবে, এই যে একটা পুরো সিস্টেম এদেরকে যে অ্যাবজর্ব করা, এই জায়গাটাতে আমি জানি না, মানে আমি হয়তো মানে খুব কম জেনে বলছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা ডকুমেন্টই কোনো একটা জায়গায় গিয়ে অবসোলেট হয়ে যায়। এটা কেন হয়? নগর পরিকল্পনা যদি আমরা বলি সেটা হলো এটা এক ধরনের পলিটিক্যাল স্টেটমেন্ট, ঠিক আছে, একটা ডকুমেন্ট যেটা পলিটিক্যাল স্টেটমেন্ট, দেশটা বা ওই নগরটা পরবর্তী 20 বছর কোথায় যাবে। তো এই সূত্র, এই পলিটিক্যাল স্টেটমেন্ট 20তম বছর যেটা যাবে সেটা যদি আমরা বাংলাদেশের চিন্তা করি ফিসক্যাল ইয়ারে, তাহলে তো প্রতি ফিসক্যাল ইয়ার 5 বছর ফিসক্যাল ইয়ারেই তো অর্থনীতি চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আমরা গ্লোবালি এত বেশি ইন্টারকানেক্টেড। ধরো যাক গার্মেন্টস, তাই না, কোনো কারণে গার্মেন্টস যদি ডাউনফল হয় তাহলে তো এই যে বিশাল যে কর্মী বাহিনী তার কি হবে? সে কি এবার ফেরত যাবে? আমরা তো কোভিড একটা অ্যাড্রেস দেখেছি, তাই না, একটা মহামারী, অতিমারী, যে জিনিসগুলা, কি পরিমাণ লোক চলে গেল, আবার কি পরিমাণ লোক আসলো। এটা কিন্তু কেউ শহরের জন্য অপরিহার্য, শহর অর্থনীতির জন্য অপরিহার্য, কিন্তু তারা কি শহরের বাসিন্দা? সেই টাইটেল কি আমরা কখনো দিয়েছি? এটা একটা বিশাল প্রশ্ন। তার মানে যতই মাইগ্রেন্ট হচ্ছে সে ততই বেশি উপেক্ষিত থেকে যাচ্ছে। তো আমাদের আলটিমেটলি সেই জায়গাগুলোয় কোনো পলিসিগত ইন্টারভেনশন খুব কম। হ্যাঁ, যত বেশি দেখা যাচ্ছে মালিককে ফোকাস করে, কারণ পুঁজি, ক্যাপিটাল, স্বভাবত ক্যাপিটালকে ফোকাস করেই পলিসিগুলা তৈরি করা হয়, জানি প্রফিটটা হয়। সেক্ষেত্রে মানুষকে আর কি সবসময় একটা মানে এখনকার প্রেক্ষাপটে মানুষকে কিন্তু এই সংখ্যা দিয়ে মাপা হচ্ছে এখনো পর্যন্ত। ইন্টারেস্টিংলি আপনি যেহেতু পুঁজির কথা বললেন, এই যে মাইগ্রেন্ট পপুলেশন যারা ঢাকায় আসছে, তারা এসে বেশিরভাগ সময়ই প্রায় 82% তারা ইনফর্মাল সেক্টরে অ্যাবজর্বড হয়ে যায়। ইনফর্মাল সেক্টরের একটা বিশাল বড় অবদান আছে জিডিপিতে, তাদের ইকোনমিক কন্ট্রিবিউশন আছে। সুতরাং ইকোনমিক ভ্যালুয়েশনের দিক থেকেও তাদেরকে আসলে উপেক্ষা করার খুব একটা সুযোগ নেই। এখন আপনি যেটা রাজনৈতিক প্রক্রিয়ার কথা বললেন, ডেফিনেটলি প্ল্যানিং ইজ আ পলিটিক্যাল প্রসেস, হ্যাঁ, কিন্তু ধরুন অন্য দেশেও রাজনীতি আছে। যেসব দেশ নগর পরিকল্পনা সিস্টেমেটিক্যালি করে যাচ্ছে, নগরের উন্নতি করছে, লোকজন খুশি ওইসব শহরের, হ্যাঁ, তাদেরও রাজনীতি আছে। আমাদের এখানে ঝামেলাটা কোথায় হয়? মানে আমাদের এখানে নগর পরিকল্পনা কি একটু বেশি রাজনৈতিক প্রক্রিয়া? না, আমি যদি বলি বাংলাদেশ জাতি হিসেবে, বাংলাদেশি জাতি হিসেবে অন্যান্য যে দেশগুলাকে আমরা দেখি সেই তুলনায় নবীন মানতেই হবে। তো আমরা বই পড়তে পারি, বই পড়ে চিন্তাও করতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা আর্কিটেক্ট হয়ে বেরিয়েছি আমরা কিন্তু শিখেছি মিস্ত্রির কাছে।
হ্যাঁ। ওয়ার্কিং ড্রয়িং নিয়ে যখন আমরা সাইটে যাচ্ছি দেখি যে কোনো হিসাব নিকাশ মিলছে না, ওই মিস্ত্রির হিসাব কাছ থেকে শিখতে হচ্ছে। একদম। তো এই প্ল্যানিংয়েও কিন্তু একই অবস্থা। মানে আমরা লিখছি, সুন্দর ড্রয়িং করছি, কিন্তু বাস্তবে যখন যাচ্ছি আমরা কতগুলা প্ল্যান করার পর একটা কেস স্টাডি নিয়েছিলাম যে প্ল্যানগুলার স্ট্যাটাসটা কি প্রতি 3 বছর পর পর। ময়মনসিংহে আমরা করেছিলাম এবং দেখেছি যে মেইন যে রাস্তা আর্টারিয়াল সিস্টেম তার মধ্যে প্রায় 30% বদলে গেছে, বিল্ডিংয়ের ভূমি ব্যবহার বদলে গেছে, তার বিল্ডিং ক্যারেক্টার বদলে গেছে, ডেমোলিশ হয়ে নতুন বিল্ডিং হয়ে গেছে, খালি জায়গাগুলোও বিল্ডিং হয়ে যাচ্ছে। সো বিল্ডিং হলো একটা রিপ্রেজেন্টেশন যে ওখানে পুঁজি কাজ করছে, কারণ প্রফিট হলেই তো ওই জিনিসগুলো হয়। এটা কিন্তু উল্টাও সত্য, যেখানে পুঁজি কাজ করবে না, পুঁজি বসে যাচ্ছে, তখন কিন্তু আবার দেখা যাবে যে বিল্ডিংগুলো আবার ডাউনফল হয়ে যাবে, এইটা চেঞ্জ হয়ে যাবে, মানি চেঞ্জ হয়ে ওদিকে চলে যাবে। সো দিস ইজ দ্য প্রক্রিয়া, দিস ইজ দ্য মেকানিজম। হ্যাঁ, রিয়েল এস্টেটের সঙ্গে পুঁজির এটা ডাইরেক্টলি রিলেটেড। তো এখন সরকারি আমরা প্ল্যানিংয়ের একটা বটলনেক জায়গা হলো যে 20তম বছরে যে কাঠামোগত করা হলো, নিয়ম হলো যে প্রতি 5 বছর পর পর ওই পুঁজির পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভূমির ব্যবহারের যে পরিবর্তনগুলো হয়ে যাচ্ছে সেগুলোকে ফিক্স করে ফেলা, সেগুলোকে আবার চেঞ্জ করে ফেলা। এটা কিন্তু আমাদের মনোজগতে আমরা স্ট্যাটিক খুব, যে আমি এটা বলে দিলাম এটা হবে, দ্যাটস কমপ্লিটলি রং। এটা হলো প্রতি বছর ওকে ট্র্যাক করতে হবে, প্রতি 5 বছর পর পর ওকে রিইভ্যালুয়েট করে ওকে পুনর্নির্ধারণ করতে হবে। দ্যাট ইজ দ্য মানে রিয়েল এসেন্স প্ল্যানিং এর, যেটা বাইরে প্র্যাকটিস করা হয়। তার মানে আসলে ওই যে চেঞ্জিং উইথ দ্য টাইম, যে মানে প্ল্যানিং যে একটা পরিবর্তনশীল প্রক্রিয়া, সেটা রাজনীতির মানে পট পরিবর্তনের সাথে হোক, অর্থনীতির সঙ্গে হোক, গ্লোবাল ইকোনমিক কনটেক্সটে চেঞ্জের সাথে হোক, এটা আসলে পরিবর্তন করতে হবে আমাকে, না হলে ও আসলে এফেক্টিভ থাকবে না প্রসেসটা। আপনি ইফেক্টিভ থাকুক কি না থাকুক কিছু যায় আসে না, লোকে কিন্তু তার উপযোগী করে নিবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, নিচ্ছে, লোকে কিন্তু বসে নেই, সে কিন্তু তার উপযোগী করে নিচ্ছে এবং নেবেই। এখন সেই নেওয়াটা আমি বলতে চাচ্ছি যে ওই জায়গায় প্ল্যানিংয়ের ব্যর্থতা, কারণ সে বুঝতে পারতেছে না আগে থেকে। তার উচিত ছিল যে ওইটা আগে থেকেই ফোরকাস্ট করা। তার মানে হলো তাকে কনস্ট্যান্টলি এটাকে সার্ভিলেন্সের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, যে কী হচ্ছে, কেন হচ্ছে, কী বিহেভিয়ার। তার মানে ওই যে মানুষকে যে ডট বলে হারিয়ে গেল সংখ্যা 100 জন পার একর, তাকে আবার ওই 100 জনের রকমটা খুঁজে খুঁজে বের করে নিতে হবে আর কি, নিয়ে দেখতে হবে যে 100 জন কী চেঞ্জ হচ্ছে। যেমন ধরো আমি চেঞ্জ হয়ে গেছি, আজকে আমি যে বয়স, আমি তো ইউনিভার্সিটিতে সেই একই রকম ছিলাম না, আমি তো বাচ্চাকালে তো একই রকম ছিলাম না। এই যে বয়স, কিন্তু আমি কিন্তু ঢাকাতেই আছি, আমি জন্মেছি ঢাকায়, তাই না? তো এই ঢাকায় যে জন্ম, যে পরিবর্তন, সেই পরিবর্তনটা অলওয়েজ ডাইনামিক রাখতে হবে। এবং এইটাই হলো প্ল্যানিংয়ের অ্যাজ এ প্ল্যানিং একটা প্রফেশন হিসেবে আমি মনে করি যে এই জায়গাটা কাঠামোগতভাবে একটা দুর্বলতা রয়ে গেছে। মানে নগর পরিকল্পনা যে একটা রাজনৈতিক প্রক্রিয়া, এটা তো পরিষ্কার। এবং আমাদের এখানে কিছুটা আমি বলবো যে স্থবিরতা বা একটা স্লো মোশন আছে। হ্যাঁ, যে কারণে প্রতি 10 বছর বা প্রতি 5 বছর আপনি বললেন যেটা পরিবর্তন হওয়া দরকার সেটা হয় না। কিন্তু এখানে কি এরকমও কোনো বিষয় আছে যে নগর পরিকল্পনা তো আসলে মূলত একটা ওয়েস্টার্ন কনসেপ্ট, মানে ওয়েস্ট থেকে আমদানিকৃত একটা প্রসেস নগরকে গোছানোর। আমাদের এখানেও তো অনেক পুরানো নগর ছিল। আমরা কি আসলে মানে আমাদের এখানে নগর কেমন হওয়া উচিত, এটা নিয়ে কি কখনো ভেবেছি বা ভাবার কি আসলে সুযোগ আছে, বা আমরা কি ওইভাবে ভাবতে পারি? একটা কঠিন প্রশ্ন। মানে আমার নগর কিরকম হবে, আমার নগর, আমি কে, আমি কে, আমার নগর কিরকম হবে, আমি কে, আমার নগর কি হবে। এই প্রশ্নটা তখনই হয় যখন আমার মধ্যে কিছুটা হলেও পুঁজি ঘনীভূত হয়। আমার পুঁজি না থাকা পর্যন্ত কিন্তু আমি কে এটা আমি জানতে পারবো না, প্রশ্ন করার সুযোগই নেই, কারণ আমি তো নিজের খাবারের সংস্থান করতেই ব্যর্থ হচ্ছি। তো যখন এটা ঘনীভূত হয় তখন কিন্তু বেরিয়ে আসবে যে আমি কে, আমি কি ইউরোপিয়ান যে জিনিসগুলো পড়ছি আমরা সেইটা, আমি কি আমেরিকান যেগুলো পড়ছি সেইটা, নাকি আমার নিজস্ব একটা স্বকীয় বৈশিষ্ট্য আছে। আমাদের তো অনেক বড় একটা ঐতিহ্য আছে এবং পুরনো শহরও আমাদের অনেকগুলো আছে।
কিন্তু আমাদের মনে হয় কোথাও মনোজগতে একটা সমস্যা আছে, ওইটাকে খুঁজে বের করে দেখার, যেটা আমরা বলে দিই এটা প্রত্নতত্ত্বের কাজ, তারা আর কি ডিগ আউট করবে। কিন্তু তারা তো স্কেলেটনটা বের করলো, কিন্তু ওর সঙ্গে সূত্র ধরে ওইখানকার যে ন্যারেটিভ, যে সিনারিওটা, তখনকার আমলের যে ডিজাইনটা, সেটা তো আমাদের যদি আমরা বের করতে পারি এবং সেইটা যদি আমরা আমাদের উপযোগী বর্তমান যে ক্যাপিটালিস্ট সিস্টেম আছে, গ্লোবাল ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যে যদি আমরা একে ফিউজ করতে পারি, এবং অবশ্যই মনে রাখতে হবে যে এখানে একটা ক্লাইমেট ইকোলজি একটা বড় ফ্যাক্টর আমাদের দেশের জন্য, এবং বিশেষ আমাদের করে জিওলজি, আপনি আমাদের একটু আগে জিওলজি, বলছিলেন যে আমাদের জিওলজি, পানি, বৃষ্টি, মাটি, এগুলো হ্যাঁ, কিন্তু খুব মারাত্মক। আমাদের কৃষিকাজ। যেমন ধরেন আমি যদি তাকাই, আমাদের মনোজগতে কৃষকের মাইন্ড সেট আপ কিন্তু ফসল টু ফসল, ঠিক আছে? যেমন ধরো যাক হাওড়ে, আমরা সর্বশেষ কাজ করছিলাম হাওড়ে। তো হাওড়ে হলো ওই পানি আসার আগে ধান কেটে নিয়ে উঠিয়ে ফেলতে হবে, কারণ ফ্লাড হবে, উঠে নিয়ে আসলে পুরো 3 মাসের পরিশ্রম নষ্ট। কিন্তু উঠিয়ে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু সে নিরাপদ, এবং তখন তার সামাজিক কর্মকাণ্ড শুরু হয়। সে বিয়ের আয়োজন করে, গান বাজনার আয়োজন করে, কারণ তার এখানে ওই যে ফসল উৎপাদনের বিষয়টা নাই, মানে ক্যাপিটাল অ্যাকুমুলেশনের বিষয়টা নাই। সে জানে যে পানিটা 1 মাস 2 মাস পর নেমে যাবে, কিন্তু একই সঙ্গে সে এটাও জানে যে ওই পানি থেকে উদ্বৃত্ত হিসাবে সে কিন্তু প্রচুর মাছ পাবে। তো ওইটাও কিন্তু তার জন্য একটা বড় একটা অংশ। এবং সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আমাদের হাওড়ের এই পানিটা কিন্তু বাংলাদেশের জন্য ব্লেসিং, কারণ ওই পানিটাই হলো যে পানি, তার উপরে ইন্টার যে মানে 2-3টা দেশের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই পানিটার উপর নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের, এবং এই পানিটা এক জায়গায় থালার মতো একটা গর্তের মতো পড়ে থাকে, তারপর ভৈরব দিয়ে বেরিয়ে যায়। তো এই বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে পর্যন্ত সে কিন্তু যখন বেরিয়ে যায়, তখন কিন্তু সে আবার একটা উদ্বৃত্ত, আমাদের একটা ফার্টাইল ল্যান্ড রেখে চলে যায়। তো এই যে সাইকেলটা না, এই সাইকেলটা কিন্তু বরিশালের জন্য একরকম, এই সাইকেলটা কিন্তু বরেন্দ্রভূমির জন্য একরকম, এই সাইকেলটা চিটাগাং হিল ট্র্যাক্সের জন্য একরকম। এখন আপনি সব জায়গায় ওই যে ইনস্ট্যান্ট কপি পেস্ট চলবে না, স্ট্যাম্পিং অসম্ভব। কারণ ওই লোকগুলার বিহেভিয়ারাল প্যাটার্ন, ওর ইকোনমিক প্রসেস, ওর প্রসেসিং সিস্টেম, ওর প্রোডাকশন হাউসের সিস্টেম কমপ্লিটলি ডিফারেন্ট। সেই তার মানে হলো প্যারামিটারগুলা যদি আমি ঠিকমতো বুঝতে পারি, তাহলে আমার ওইটার ইমপ্লিমেন্টেশনের প্ল্যানিংয়ে আরও আমি সহজে অ্যাপ্লাই করতে পারবো। সেই জন্য এখন আমরা বদলে ফেলেছি, আমরা বলি যে আর ল্যান্ড ইউজ প্ল্যানিং না, আমরা বলি যে এটা রিস্ক সেনসিটিভ ল্যান্ড ইউজ প্ল্যানিং। মানে এটা কি রিসেন্টলি আপনাদের নগর পরিকল্পনার ক্ষেত্রে এই পরিবর্তনটা এসেছে। এখন আমরা তো নগর পরিকল্পনার ক্ষেত্রে যেটা দেখি সেটা হলো যে খালি বন্যা, এটাই আমরা দেখি। কিন্তু বন্যা ছাড়াও কিন্তু আমাদের অনেক সমস্যা আছে, হ্যাঁ, লম্বা মেয়াদি। যেমন ধরেন ভূমিকম্প আমাদের একটা বিশাল সমস্যা। এটা জাপানে যেমন প্রতিদিন হয়, আমাদের এখানে প্রতিদিন হবে না, কিন্তু আমাদের এখানে ভূমিকম্প পূর্বাভাস দেওয়া আছে যে প্রায় 450 বছর রিটার্ন পিরিয়ডে একটা 7.5 মাত্রার ভূমিকম্প হবে। এবং সেই ভূমিকম্পে কিন্তু আমাদের, যেহেতু এটা অ্যালুভিয়াল সয়েল, এটা কোনো বেজ নাই, ফলে যেটা হয় ঝাঁকুনিতে সে কিন্তু পানি আছে, ঝাঁকুনিতে সে তরলীকরণ চেহারা হয়ে যাবে। তখন কিন্তু ওই যেই জায়গাগুলো থাকবে, আবাসন বা ঘরবাড়ি থাকবে, সেগুলোর উপর একটা মারাত্মক প্রতিক্রিয়া হবে। তো এই প্রতিক্রিয়াগুলোও আমরা এখন প্ল্যানিংয়ে ইন্টিগ্রেট করা হচ্ছে, সব প্ল্যানিং। তার মানে আসলে মানে সুখের বিষয় হচ্ছে যে আমরা পশ্চিমা লেন্স থেকে কিছুটা সরার চেষ্টা করছি এবং ওদের ভালো জিনিসটাও নিচ্ছি, যে নিয়ে আমাদের মতো কাস্টমাইজ করছি। মানে আমরা এখন জানি যে কোন কোন বিল্ডিংগুলা ভার্নারেবল, কতগুলো গ্রেডিং আমরা করতে পারি, কোন কোন রাস্তাটা ওই বিল্ডিংটা ভেঙে গেলে আমাদের ওই রাস্তাটাকে এই মুহূর্তে সরলীকরণ মোটা করতে হবে, জানি আমি উদ্ধার অভিযান চালাতে পারি। আমরা এখনও জানি যে কোন কোন পুকুরগুলোকে সংরক্ষণ করলে আমার পানির সংস্থান হবে। আমরা এখনও জানি যে কত দূরত্বে নদী থাকলে পানিটাকে আনানো যাবে। এই যে ম্যানেজমেন্টে আমাদের একটা ডিজাস্টার মিনিস্ট্রি আছে, হ্যাঁ, তারা অনেকগুলা কাজ করেছে, তারা অনেকগুলা এসওডি কতগুলা বিধিমালা তৈরি করেছে, কাজ করে। কিন্তু তারা বললো যে এইটা তো পূর্ণাঙ্গ না, কারণ এর সঙ্গে স্পেস নাই।
স্পেসকে আনতে গেলে তখন তারা আমাদের কাছে এসেছিল যে আপনারা স্পেসকে এই দুর্যোগের সঙ্গে কানেক্ট করেন। তখন আমরা এই যে ময়মনসিংহ স্ট্র্যাটেজিক প্ল্যানটা শুরু করি এবং সেটা করতে গিয়ে আমরা মানুষকে ইন্টিগ্রেট করি। আমরা মানুষকে ভাগ করি, ওয়ার্ড থেকে বেরিয়ে যাই পাড়ায়, মানুষ কিভাবে পাড়ায় আছে, এবং পাড়ায় খুঁজতে গিয়ে আমরা তো রীতিমতো মানে বিধ্বস্ত অবস্থায় হয়ে পড়ে যাই। কারণ পাড়া, বয়স্ক লোকের পাড়া আর একটা তরুণের পাড়ার ডিমার্কেশন এক না। হ্যাঁ, সে যে এখানে আড্ডা দেয়, সেই আড্ডাটা কিন্তু অনেকগুলো ন্যারেটিভ আছে। হ্যাঁ, কিন্তু একজন বয়স্ক লোকের কাছে ওটার কোনো বিবেচ্য বিষয় না। আবার ওখানে গিয়ে আমরা দেখলাম বউ বাজার আছে, প্রচুর বউ বাজার হয়। বউ বাজার মানে সবাই যখন পুরুষ মানুষরা বেরিয়ে চলে গেল, তখন মহিলারা বাজার করার ছলে গিয়ে ওই সোশ্যালাইজেশনগুলো ওই জায়গায় হচ্ছে। তো দ্যাটস মেক সেন্স, তাই না? তার মানে এই যে মানুষ কিন্তু তৈরি করে নিচ্ছে, ওটা প্ল্যানিংয়ে ছিল না, সে পরিবর্তন করে নিচ্ছে। তাহলে প্ল্যানারদের কাজ হবে এই নোডাল পয়েন্টগুলো, সেন্সিটিভ পয়েন্টগুলোকে বের করে নিয়ে এসে ওটাকে ফর্মাল সেক্টরে আরও কাঠামোগত বিধিবদ্ধভাবে চেহারা দিয়ে দেওয়া। এটা দিলেই কিন্তু আমি মনে করি যে মানুষকে ওই যে যেটা হারিয়ে যাচ্ছিল সেটাকে ধরা খুব সহজ হবে। না, আমার শুনে খুব ভালো লাগছে, কারণ যখনই ঢাকা শহরের ম্যাপের দিকে তাকাই, ঢাকা ডেভেলপমেন্টের দিকে তাকাই, তখন মনে হয় যে এই বুড়িগঙ্গাটাকে কেন আমার ব্যাকইয়ার্ডে ফেলে শহরটাকে নর্থের দিকে এগোতে হলো, বুড়িগঙ্গাকে মাঝখানে রেখে আমি দুপাশে কেন ডেভেলপ করতে পারলাম না। নদীটা তো খুবই ফাংশনালভাবে আমরা ব্যবহার করতে পারতাম, ও ফোকাসে থাকতো। হ্যাঁ, এটা কেন পারলাম না? আসলে এই যে এগুলো পারলাম না, যে এগুলোর পেছনে কি আসলে একেবারেই আমাদের নগর পরিকল্পনাকে তখনও আমরা ঠিক মতো ব্যবহার করতে পারিনি আমাদের কনটেক্সটের সাথে মিলিয়ে, নাকি আসলে এটা পুরাটাই আসলে এটা একটা রাজনৈতিক ভিশনের অভাব? আসলে তো শহরকে আমরা যেখানে নিয়ে এসেছি এতগুলো প্ল্যানিং ডকুমেন্টের পরে, এবং এত যদিও আপনি অনেকগুলো আসার কথা বলেছেন, কিন্তু তারপরও তো শহরের যা অবস্থা, তাতে তো ধরেন লিভেবিলিটি ইন্ডেক্সে বলেন, বায়ু দূষণের কথা বলেন, যানজটের কথা বলেন, নারীর নিরাপত্তা, শিশুর নিরাপত্তা, খেলার মাঠ, সব দিক থেকে আসলে কোনো দিক থেকে আমি কোনো পজিটিভ কার্ভের দিকে যেতে পারছি না। হ্যাঁ, তো এটার কারণটা কি আসলে আমরা প্ল্যানিং বিষয়টা আসলে বুঝে উঠতে পারি নাই এই কারণে, নাকি এটা রাজনৈতিক ভিশনের অভাব? না, এখানে আমাদের দুটো জায়গাতেই গলদ আছে। একটা হলো প্ল্যান তো একটা স্টেটমেন্ট তৈরি করা হলো, ইমপ্লিমেন্টেশন একটা বিষয় আছে। ইমপ্লিমেন্ট করে কে? প্ল্যানাররা না, প্ল্যানাররা করে না। হ্যাঁ, এটা কিন্তু চলে আসে মেয়রের কাছে, ওয়ার্ড কমিশনারের কাছে। ওই প্ল্যানিং ডকুমেন্টটা তাদের উপযোগী করা হয় না। সিংহভাগ ক্ষেত্রে প্ল্যানিং ডকুমেন্টটা তৈরি করা হতো ইংরেজিতে। তো এই যে কমিউনিকেশন একটা গ্যাপ। তো এখন থেকে আবার এটা বাংলায় করার প্রচলন শুরু হয়েছে, কিন্তু প্ল্যানিংয়ের অনেক বাংলা পরিভাষা নেই। তাহলে কী হবে? কিন্তু তৈরি তো করতে হবে কাউকে না কাউকে, তাই না? এমন হতে পারে যে ইংরেজিটাই বাংলায় লেখা হচ্ছে, ব্র্যাকেটে ইংরেজি লেখা হচ্ছে, হোক, কিন্তু আসলে তো এটা তো গিভ অ্যান্ড টেকের বিষয়। একটা সময় নিয়ে তারপর একটা পরিভাষা প্ল্যানিংয়ের হয়তো তৈরি হবে। তো সেই ক্ষেত্রে তাদেরকে একটা ট্রেনিংয়ের একটা বিষয় খুব জরুরি, কারণ সে তার চাহিদাটা, তার যে ডকুমেন্ট আছে, তার যেটা রাইট দেওয়া আছে সেটা ইমপ্লিমেন্ট করবে, কিন্তু দেখা গেল তার ওই আন্ডারস্ট্যান্ডিংটাই নাই। সিংহভাগ ক্ষেত্রে তার আন্ডারস্ট্যান্ডিংই থাকে। আমার একটা গল্প মনে আছে, আপনি বলেছিলেন আপনি একবার পূর্বাচল মাস্টার প্ল্যানের উপর আমাদের স্টুডিওতে এসেছিলেন একটা প্রেজেন্টেশন দিতে। তো তখন আপনি বলেছিলেন যে আপনি যেহেতু একদম শুরু থেকেই পূর্বাচলের মাস্টার প্ল্যানের সাথে সংযুক্ত, ওখানে আপনারা শুরুর দিকে রাস্তাগুলো কিছুটা টোপোগ্রাফির সাথে মিলিয়ে রাস্তাগুলো করার চেষ্টা করেছিলেন। তখন সম্ভবত রাজুকের যারা ইঞ্জিনিয়ার, তারা বলেছিলেন যে এতটা করা যাবে না। তো এখানে নিশ্চয়ই কিছুটা ক্যাপাসিটির অভাব, বা আমি বলবো যে সক্ষমতার অভাব ছিল। হ্যাঁ, না, ঠিকই বলেছেন, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। পূর্বাচলটা মোরাললেস একটা ওই যে আমাদের যে নানান কি বলে টাঙ্গাইলের যে ডুপিটিলার অংশ, অনেকগুলো হিলক ছিল, আপস অ্যান্ড ডাউন, খুব সুন্দর ল্যান্ডস্কেপ ছিল, প্রচুর গাছও ছিল, বনও ছিল, সেই বনটা সংরক্ষণ করা হয়েছে, প্রচুর মানুষও ছিল। মানুষ না, কৃষি না, হিসাব করা ছিল। কিন্তু আমি জানি যে 26টার মতো ছিল
মৌজা বা গ্রাম হ্যাঁ, ছিল, হ্যাঁ, হ্যাঁ। রাইট? 26টা আর কি মৌজা ছিল, মৌজা ছিল, কিন্তু তার right? মানে হলো ওই মানুষ কিন্তু হুম, ওই এক একটা মৌজায় গুচ্ছ গুচ্ছ হিসেবে হ্যাঁ, থাকতো, এবং যেহেতু হিল টাইপের ছিল, হুম। উপরে থাকতো আর নিচে হলো সে কৃষি কাজ করতো, রাইট। এবং ওটা 3 ফসলি যেহেতু উঁচু, হুম, তার মানে বর্ষায় পানি থাকুক উপরে কিন্তু হচ্ছে, হুম, সেজন্য এখনো কিন্তু সবজি হয়। পূর্বাঞ্চলে গেলেও হ্যাঁ, দেখবেন হ্যাঁ, যে এখন ওখানে সবজি আমি হচ্ছে, সবজি হ্যাঁ, কিনতে যাই সবজি কিনতে। প্রায়। তো ওই বিষয়টা তো ওখানে ছিল। আমি যখন পূর্বাঞ্চলে ওখানে যখন যাই, হুম, এই ওটা প্ল্যান করার সময় প্রথম থেকেই ছিল যে এখানকার যে আদিবাসী মানে যারা আছেন কৃষক, জি, তাকে মানে নতুন ব্যবস্থাপনা আসলে পুরান ব্যবস্থাপনার উপর ওভাররুল করে, খুব হুম, স্বাভাবিক, হুম, কিন্তু তাকে কিভাবে রক্ষা করা যায় সেটা একটা বিষয় ছিল। তো সেক্ষেত্রে সরকারের এই ছিল যে তাকে আবার একটা কম দামে প্লট দেওয়া হবে, আচ্ছা, এবং সে তালিকা টালিকাও করা হলো ওখানেই। ওখানেই, হুম, হুম। হ্যাঁ, তার বাসার পাশে। যেটাকে আপনারা ক্ষতিগ্রস্ত হ্যাঁ, ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্তদের এখন জমি বলেন, হ্যাঁ। অঙ্ক তথ্যগতভাবে কিন্তু দেওয়া হলো, কিন্তু হুম, ঘটনাক্রম কিন্তু বদলে যায় যখন এটা চলে যায় হলো প্রশাসন এবং রাজনীতির কাছে। খেয়াল করেন, একটা কৃষক, আমি যখন প্রথম যাই, আমি ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় গিয়ে বললাম একটু পানি দিবেন। ও পানি, ও বলে যে বসেন, টুল বের করে দিল, টুল, হ্যাঁ, ওই যে হুম, চৌকানার টুল, হুম, বাঁশ কাটতেছিল। হুম, তো তরতর করে উঠে গেল, তার ছেলেটা ডাব পেড়ে দিল, কেটে বলে যেন পানি খান। ঠিক আছে। আচ্ছা, তারপরে বললাম যে আপনি কি করেন? এই কৃষি করি। ঢাকা শহরে কয়বার যান? কেন যাব? মানে ওর যাওয়ারই দরকার নেই, ওর হ্যাঁ, ফুড যে আর্নিং, হুম, তার সঙ্গে ওই ঢাকার সম্পর্ক নাই। কিন্তু সে যায় হলো ইসাখালি বলে একটা বাজার ছিল হুম, মোড়ে একদম কাছে, হুম, বালু নদীর পাড়ে, হুম, সেখানে যেত। অবসর টাইমে সে কিনতো হলো লবণ, মশলা, কেরোসিন তেল। হুম, এই হলো তার বিবেচ্য বিষয়। হুম, এখন এই লোকটাকে, যে হার্ড কারেন্সি 20 টাকার বেশি তার নাই এক্সচেঞ্জ দিনে, তাকে যদি আপনি 2 লক্ষ টাকার একটা প্লটের একটা কাগজের মধ্যে লিখে দেন হুম, যে তুমি এটা পাচ্ছ, হুম, তখন হি হ্যাজ নাথিং টু ডু। সে এটা কী করবে? সে তো ওইটা নিয়ে তার ব্যবহার উপযোগিতাই সে জানে না। হুম, সে হলো গরু কীভাবে মোটা তাজা করতে হবে, গরুর খাবার লাগবে, সেটা সে জানে। হুম, কিন্তু একটা প্লটের দাম এত, সেটা তো তার ধারণাতীত একটা বিষয়। হুম, সেই ক্ষেত্রেই দেখা গেল যে দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষরা এসে হাজির হয়, হাজির এবং তার যে সন্তানাদিরা তারাও আবার এটা সুযোগ নেয়, স্বাভাবিক, ইয়াং তো। তো আমার এটা মনে আছে যে আমরা অনেক চেষ্টা করেছি যে ডোন্ট সেল, তোমার যে কাগজটা পেয়েছো ওটাকে বিক্রয় করো না, কিন্তু আমার নিজেরই ওইটাই অভিজ্ঞতা হয়েছে। ওইটাই হলো আর হ্যাঁ, রক্ষা এবং করা এটা সম্ভব হয় খুবই না। খুবই অদ্ভুত একটা প্রসেস, মানে এটা যে কত হাত বদল হ্যাঁ, হয়েছে সেই অনেক। ক্ষতিগ্রস্ত জমির দলিল। হ্যাঁ, প্রচুর তুলে গেছে, মানে এখন আর যারা ক্ষতিগ্রস্ত বলে পাচ্ছে আমার জি। ধারণা তারা কেউ আর ক্ষতিগ্রস্ত না। না, কিন্তু এর মধ্যে যারা আসলে না। কৃষক ছিলেন, মানে শিক্ষিত কৃষক, জি, মানে তারা কিন্তু আবার চলে গেছে, নরসিংদীর দিকে চলে গেছে, হুম, হুম, এই টাকাটা নিয়ে ওখানে জমি টমি কিনে আবার চলে গেছে। কিন্তু এই সংখ্যাটা অনেক কম, হুম, আমার মনে হয় খুব কম, হারিয়ে গেছে আর কি, তারা ইনফ্যাক্ট হারিয়েই গেছে। এখন ওই নতুন যে পূর্বাচল তৈরি হবে, তারা, আমরা এখনও জানি না, কারণ পূর্বাচল এখনও ডেভেলপ হয়নি। আর ধরুন 20 বছর পর হুম, যে 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 শিশুটা এখন, সেই তো ওখানে যাবে, এক্স্যাক্টলি। এবং তারপরে ফেরত যাই, হুম, প্ল্যানিংয়ের কিন্তু আবার ভুল তৈরি হবে, তাই না? আবার ভুল কারণ তৈরি হবে। ওই যে প্রেক্ষিতে 90-এর বা 2000 সালে প্ল্যানিংটা হলো, হলো। 50-এ গিয়ে ওর চাহিদা, ওর ইচ্ছা সব কিন্তু পরিবর্তনযোগ্য। সব পরিবর্তন হয়ে হ্যাঁ, গেছে। যেটা পরিবর্তন হবে না, ইকোলজি। ইকোলজি। বন্যা ঠিকই Exactly. আসবে, বৃষ্টিটা ঠিকই হুম, আসবে, রাস্তা আমার দরকার। হুম, সুতরাং আমরা ডিজাইন করার সময় দুটো মাথায় রেখেছি যে হুম, ঢাকার মতো জানি বন্যা আক্রান্ত পূর্বাচল হবে না, আচ্ছা। এইটা আমরা চেক লিস্ট করে এটা হুম, হবে না। সেই জন্য পূর্বাচলে প্রায় 72 কিলোমিটার, 36 কিলোমিটারের মতো লেকই আছে, আচ্ছা। এবং একটা একটার সঙ্গে আমরা এর নাম দিয়েছিলাম ইকোটন। এরকম প্রায় 36টা না 33টা ইকোটন ভাগ করা আছে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা, ওই যে হিলক কিলো ছিল জি। ওইগুলাকে নিয়ে নিয়ে। তো এই যে ইকোটনের মধ্যে ওর ড্রেনেজগুলো যার যার হুম, মধ্যে পড়ে পড়ে যাচ্ছে। কিন্তু এইটাই কি আমাদের সার্থকতা? না, আমরা দেখেছি যে আমাদের প্রিসিপিটেশনের প্যাটার্ন অনুযায়ী প্রতি 30 বছর পূর্বাচল ভালনারেবল কন্ডিশনে চলে যাবে, কারণ 30 বছর পরের যে বৃষ্টিটা আসে, সেই বৃষ্টিটা পূর্বাচলের ওই লেক ধারণ করতে পারবে না। তার মানে হলো, আচ্ছা, আপনার মতো করে সব নগর পরিকল্পক কি ইকোলজি নিয়ে এভাবে ভাবে?
সরি, খুবই না, মানে- অদ্ভুত প্রশ্ন। মানে এইটা আবার পলিটিক্যালি ইনকারেক্ট হলে আপনি উত্তর দেবেন না, কিন্তু জাস্ট আমার মনে হলো আর কি। না, এটা একটু কঠিন। হুম, এইখানে আমি বুয়েটে যখন পড়ি প্ল্যানিংয়ে, এক সেমিস্টার পড়ার পর আমি চলে যাই জার্মানিতে। হুম, আমি ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিংয়ের উপরে হুম। স্টুটগার্ট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করি। সেখানে ওরা বলেই দিল, পড়ালো হলো আমাদেরকে ল্যান্ডস্কেপ ফ্যাকাল্টিতে পাঠিয়ে দিল আচ্ছা। প্রথমে, হুম, হুম। যে তুমি প্রথমে ল্যান্ডস্কেপ আর্কিটেকচার শিখে আসো, কোর্স আচ্ছা, করে আসো। আচ্ছা। তারপরে পাঠিয়ে দিল হলো সোশ্যাল ডিপার্টমেন্টে, হুম, তুমি মানুষকে কিভাবে হ্যান্ডেল করবা শিখে আসো। হুম, হুম। তারপরে পাঠিয়ে দিল ইকোনমিক্সে, যে তুমি ওখানে শিখে আসো, যে তুমি প্ল্যানিংয়ে নাই, কোনো খবরই নেই, তাই না? সর্বশেষ গিয়ে বললো যে এবার তুমি সবগুলোকে নিয়ে এখন তোমার প্ল্যান তৈরি করো। তখন আর প্ল্যান করতে পারছি না আমরা কেউ। এক্স্যাক্টলি এই পয়েন্টে মানে আমি আসলে এতক্ষণ ধরে তো অনেক বিতর্কিত বিষয় নিয়ে কথা বললাম। হ্যাঁ। এখন একটু চিন্তা করছিলাম যে আপনাকে এখানে নিয়ে এলাম, একটু তো ওয়ে ফরওয়ার্ডও জানা দরকার, হ্যাঁ, যে ঠিক। সামনে আগাবো কিভাবে হ্যাঁ, আমরা, হ্যাঁ। শুধু তো পুরনো কি ভুল হয়েছে সেখানে সেটা পড়ে নিয়ে। থাকলে হবে না। তো আপনি তো স্থাপত্য থেকে নগর পরিকল্পনায় এসেছেন, কিন্তু আপনি এই যে মাত্র বললেন যে আপনি যখন ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানিংয়ে গেলেন তখন আপনাকে ল্যান্ডস্কেপ ডিপার্টমেন্টে পাঠিয়েছে, আপনাকে সোশিওলজি ডিপার্টমেন্টে পাঠিয়েছে। তো আপনি কাজ করতে গিয়ে বাংলাদেশের কনটেক্সটে আপনার কি মনে হয়েছে যে এমন কোনো পেশাজীবী যারা আসলে এই পুরো প্রক্রিয়া থেকে এখনো অনুপস্থিত, কিন্তু তাদের খুবই প্রয়োজন এখানে, আমি সেটাই মানে বললাম। ওই ডিসিপ্লিনটা তৈরি হওয়া দরকার? ওই ডিসিপ্লিনটা আমাদের নেই, আমাদের সেটা কি? স্কুলেও পড়ানো হয় না। হুম, আমাদের আর্কিটেকচার পড়া হয়, আমাদের প্ল্যানিং তৈরি করা হয়, হুম, হুম। কিন্তু প্ল্যানিং এখনো পর্যন্ত 2 ডাইমেনশন কতগুলো বই এবং ড্রয়িং হচ্ছে, Yeah. আর আর্কিটেকচার হলো ওইটারই ফলাফল, অ্যাট দ্য এন্ড বিল্ডিং তৈরি হচ্ছে হুম। বা ফ্যাসিলিটিস তৈরি হচ্ছে। হ্যাঁ। কিন্তু এর মাঝখানে যে সমন্বয় করবে আরবান ডিজাইন, কোথাও আরবান পড়ানো ডিজাইন। পড়ানো না। আমাদের কোনো স্কুলেই পড়ানো হয় না। ল্যান্ডস্কেপিং আমাদের কোনো স্কুলেই পড়ানো হয় না। তো বাংলাদেশে ল্যান্ডস্কেপিং ছাড়া এটা চিন্তাই করা যায় না। চিন্তাই করা যায় কারণ না। বাংলাদেশকে যদি প্ল্যান করতে হয়, বাংলাদেশকে বর্ষার জন্য একটা প্ল্যান করতে হবে, গ্রীষ্মের জন্য একটা প্ল্যান করতে হবে, শীতকালের জন্য একটা প্ল্যান শীতকালের করতে জন্য হবে। করতে হবে। 3টা প্ল্যান লাগবে এবং 3টা প্ল্যান আলাদা। রাইট, 3টা একই বাংলাদেশের 3টা চেহারা। রাইট। তো শহরগুলা আরেকটা চেহারা। এই 3টা তো আছে, সে তো গিয়ে উপযাচক হয়ে নেচারের উপর বসে যাচ্ছে। বসে যাচ্ছে মানে হলো সে একটা ইন্টারভেন করছে 3টাকেই, তার মানে চতুর্থ মাত্রা যুক্ত হলো, তাই না? তার মানে হলো আমি শহর বানাচ্ছি মানে হলো আমি প্রত্যেকটাকেই ইন্টারভেন করছি। তো সেই ইন্টারভেনটাকে কতটুকু মিটিগেটিভ মেজার হিসাবে নেওয়া যায়, সেই সেন্সিটিভিটিটা আমাদের যারা নিয়ে কাজ করবে সেই সাবজেক্টটা আমাদের নেই। আর সবচেয়ে বড় কথা হলো প্ল্যানিং কিন্তু এখন আর প্ল্যানারদের বিষয় না। প্ল্যানিং কিন্তু এখন হচ্ছে হোলিস্টিক্যালি, এটা হলো সব সেক্টরকে আসতে হবে। ভূমিকম্পর জন্য আমাদের ভূতত্ত্ববিদ লাগবে, আমাদের যে শহর বানাবো তার ফ্লোরা ফাউনা আদি কি আছে, কিভাবে ওখানকার ওয়েব চেঞ্জ কাজ করছে, ফুড চেইন, সেটা তো আমি ধ্বংস করছি, সেটাকে কি সংরক্ষণ করতে পারা উচিত আমার, সেই জায়গাটার জন্য আমার লোক লাগবে। আমার যে মানুষের জন্য করছি, তাই না? আমি যেমন বলছি যে আমি 2000 সালে পূর্বাচল করলাম, আমার 2050-এ গিয়ে পূর্বাচল ম্যাচিউর হচ্ছে, আমি কিন্তু তাদের মনোজগৎ জানি না। তার মানে আমার পূর্বাচলের মধ্যে ওই ফ্লেক্সিবিলিটি থাকতে হবে তাকে ধারণ করার। তাহলে প্ল্যানিংটা হবে মোস্ট ফ্লেক্সিবল একটা টুলস, ওটাকে স্ট্যাটিক করা যাবে না। তার মানে হলো সবসময় ডাইনামিকের মধ্যে থাকবে, তাকে ওপেন এন্ডেড রাখতে হবে, তাই না? কিন্তু আমাদের যেটা বলছিলেন ঢাকায় বুড়িগঙ্গা নদী, খুবই ইন্টারেস্টিং। বাংলাদেশের গঠন প্রণালী অনুযায়ী নদীর এক পাশ কিন্তু লেভি উঁচু থাকে, আরেক পাশ কিন্তু লেভি কম থাকে। তো সব আমাদের যতটা 500টার মতো গ্রোথ সেন্টার মতো আছে কম বেশি, সবগুলা উঁচু লেভির মধ্যে বসে আছে। এবং 60-এর দশক পর্যন্ত আমাদের নদী ছিল কমিউনিকেশন মোড অফ ট্রান্সপোর্টেশন, তাই না? তো যেই মুহূর্তে ওটাকে আমরা অটোমেশনে চলে গেলাম, মেকানিক্যাল ট্রান্সপোর্টেশনে চলে গেলাম, নদীটা কিন্তু ফ্রন্টেই ছিল, গঞ্জ ছিল, নাম কি গঞ্জ, তাই না? তো গঞ্জ কিন্তু সব হারিয়ে গেল, আর মানুষ যেখানে থাকতো হলো পুরী কিন্তু আর আমরা মানে আমাদের কতগুলা শব্দ ঐতিহাসিকভাবে কিন্তু আসছে, সেগুলো কিন্তু নগরকে এবং স্পেসের যে ক্রাইটেরিয়া, স্পেসের যে কোয়ালিটি, এগুলো বলে পুরী বলে, গঞ্জ বলে, হ্যাঁ,
আবার আপনি যদি আমরা যদি আবার পুরান ঢাকার দিকে তাকাই, হ্যাঁ 60 যে মানে মোগল বা ব্রিটিশ পিরিয়ডে যারা আসছে, তাঁতি বাজার, এই বাজার, শাঁখারি বাজার, মানে ট্রেডকে কেন্দ্র ট্রেডকে করে। বেস করে। কিন্তু এখন কিন্তু ওই ট্রেডরা আছে কিছু কিছু, শাঁখারি বাজারে এখনো শাঁখারি আছে, তাঁতি বাজারে কিন্তু আর তাঁতি নেই, তাই না? কিন্তু ওই তাঁতি বাজারের সেই ফ্লেভার কিন্তু এখনো আছে, এখনো কিন্তু ইতিহাস, অতীত, বর্তমানের মধ্যে এমবেডেড আছে। এই যে অতীত এমবেডেড থাকা, সেটাকে এক্সপ্লোর করা কিন্তু প্ল্যানিংয়ের আরেকটা ডাইমেনশন, কমপ্লিটলি মিসিং। এইটা একটা খুব জরুরি। সেইটাকে পড়াই হলো আরবান সোশিওলজি। সেই সোশিওলজি, মানুষের মধ্যে যে মনোজগতে অ্যানথ্রোপোলজির পুরো যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে অ্যাবসেন্ট। অথবা আমাদের অ্যানথ্রোলজিরা প্ল্যানিংয়ে আসবে, অথবা সোশিওলজিস্টরা প্ল্যানিংয়ের পার্ট হয়ে যাবে। কারণ আলটিমেটলি তো এটা মানুষের জন্যই করছি। এটা খুব ইন্টারেস্টিং। আমরা নগরনামার প্রথম পর্বে ডক্টর আবু সাইদকে নিয়ে এসেছিলাম। সেখানে আমরা এই যে শহরের স্মৃতি, অতীতকে সংরক্ষণ করা, হ্যাঁ, খুব ইন্টারেস্টিং যে আপনি এই পয়েন্টটা তুললেন, যে কারণ ওটা আমাদের প্রথম টপিকের সাথে একটা কানেকশন তৈরি হলো। আমি আরেকটা প্রসঙ্গে, যে আপনি যেহেতু ওই যে 500টা গ্রোথ সেন্টারের কথা বললেন, ঢাকায় তো আসলে আপনি যেটা বললেন যে পূর্বাচল যখন পরিকল্পনা শুরু হয়েছে, তার থেকে 50 বছর পরে ন্যাচারালি আমাদের মাইগ্রেন্ট পপুলেশন ইনফ্লাক্স বাড়ছে, অর্থনৈতিক পরিস্থিতি তো পরিবর্তন হচ্ছে। তো বিভিন্ন কারণেই আসলে ঢাকাকে আসলে আমরা ফাংশনাল রাখতে পারছি না, কারণ ঢাকা নিতে পারছে না, মানে আর ওর ক্যাপাসিটি কমে আসছে মানুষ ধারণ করার, মানুষের জীবনকে ধারণ করার। তো এখন আমাদের তো কতগুলো স্যাটেলাইট টাউন হয়েছে, এছাড়াও আমাদের 500টা গ্রোথ সেন্টার আছে যেটা আপনি বললেন। কিন্তু এগুলোর মধ্যে আমি যদি নাগরিক সুযোগ সুবিধা এগুলো দেখি, প্রচণ্ড অসমতা। তো এই জায়গাটাতে কি আসলে সমতা আনা সম্ভব? কারণ আমি যেটা বুঝি যে যদি সমতা না আসে, তাহলে আসলে ডিসেন্ট্রালাইজেশন কাজ করবে না। মানে আমি যদি আসলে আমি কাজের জন্য হয়তো একটা বুলেট ট্রেন করে ঢাকায় আসতে পারি, যদি কখনো এটা হয়, কিন্তু আমি যেখানে থাকবো, যেখানে আমার বাড়িটা, সেখানে তো আমার অন্তত পক্ষে একটা ভালো হেলথ সেন্টার, আমার বাচ্চার জন্য একটা স্ট্যান্ডার্ড স্কুল, এগুলো না থাকলে আমি ওখানে থাকবো কেন? আমি তো আবার ঢাকার দিকেই দৌড় দেবো। হ্যাঁ, তো আপনার কাছে কি মনে হয়, আপনি তো আসলে ইউডিটিতে যখন কাজ করেছেন, ঢাকার বাইরের পরিকল্পনা নিয়েও আপনি কাজ করেছেন, এই সমতাটা কি আনা আসলে সম্ভব? এই যে প্রশ্নটা তুললেন, সেইটার প্রেক্ষিতে বলি, আমি শেষ 2 বছর কাজ করেছি হলো এটা নিয়ে, যে ঢাকার সঙ্গে মনপুরা উপজেলা, হ্যাঁ মানে একদম আইল্যান্ড, তাই না? কিন্তু ওটা কিন্তু গ্রোথ সেন্টার একটা, ওখানে লোক আছে, ওখানে একটা নগরের বিন্যাস আছে, উপজেলা, হ্যাঁ, আর ঢাকাও কিন্তু সিটি ক্যাপিটাল। আমরা কি তুলনা করতে পারি? এই 500টা রকম তুলনা করতে পারি? আচ্ছা, আমি কতগুলো ফ্রেম দিই। ঢাকা, তারপরে আমাদের মনোজগতে আসে কি চিটাগাং, তাই না? পোর্ট সিটি, কারণ আমাদের পুরো রসদ ওইখান থেকে আসছে। তারপরে আমরা একবারে কয়টা শহরের কথা বলতে পারবো? খুলনা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, সিল, তাই না? কক্সবাজার হয়তো এখন আসছে, তাই না? এই তো গল্প। তার মানে আমরা বিভাগগুলো নিয়ে কথা বলছি, তাই না? এখন আমরা যখন এই পুরো কাজটাকে সাজাচ্ছিলাম, আমরা এটাকে বলছিলাম যে প্রত্যেকটা শহরের রাস্তাঘাট আছে, ওটাকে মাপা যায়। প্রত্যেক শহরের ইনফ্রাস্ট্রাকচার, সোশ্যাল সুযোগ সুবিধা আছে, ওটাকে মাপা যায়। প্রত্যেকটা শহরের লোকজন কি আছে, এটাকেও মাপা যায়। প্রত্যেক শহরের ইকোনমিকে কতটুকু গ্রোথ কন্ট্রিবিউট করছে, সেটাও মাপা যায়। তার মানে মাপার কিন্তু আপনার বাটখারা অনেক আছে, কিন্তু এক একটা একক এক এক রকম, ঠিক আছে? এক একজন এক এক রকম করে নিয়েছে। তো আমরা বললাম কি, সবগুলোকে একই স্কেলে নিয়ে আসলাম, ঠিক আছে? একই যে স্কেলে যখন নিয়ে আসলাম, নেওয়ার পরে আমরা এই 500টা তুলনামূলক চিত্র একটা তৈরি করলাম এই প্রথমবার। করার পর দেখলাম আমরা যে ঢাকা পেয়ে যাচ্ছে 80 পয়েন্ট আউট অফ 100, ঠিক আছে? প্রথমেই বলে দিই, 500টা কিন্তু ইকোলজিক্যাল যে প্যারামিটার ছিল, সে প্রত্যেকটাই পাস করেছে, 50-এর উপরে নাম্বার পেয়েছে। খুব ইন্টারেস্টিং। তার মানে হলো আমাদের আমাদের আগের যারা লোকজ, তারা কিন্তু অভিজ্ঞতার ফলাফল হিসেবেই বেস্ট জায়গাটায় শহর তৈরি করেছে, ঠিক আছে? তারা 50 করেছে, কারণ নদীর পাড়ে, নদীতে যোগাযোগ ছিল, সে উঁচু গাছতলা, বটতলায়, গঞ্জ, সেটাই আসলে আমাদের লোকাল উইজডম অফ প্ল্যানিং, তাই না? সেটা ছিল আমাদের আগে। কিন্তু যখন
পুঁজির পুরো মোড অফ প্রোডাকশন বদলে গেল, তখন ওই যে রাস্তা চলে আসলো, ট্রেন চলে আসলো, গাড়ি চলে আসলো, এটাও তো একটা পুঁজি, তাই না? আপনি অবশ্যই। চান আর না চান ঘাটে চাপিয়ে দিচ্ছে, তাই না? অবশ্যই। আমাদের সব রিকন্ডিশন গাড়ি, তার মানে কি আমরা তো তৈরি করছি না, তার মানে হলো এটা চলে আসছে। তখন রাস্তাঘাট হয়ে গেলো, তখন দেখা গেল কি ওটা ব্যাকইয়ার্ড হয়ে গেছে। তো বুড়িগঙ্গার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। ইসাখার আমরা যদি লালবাগ দুর্গের দিকে তাকাই, আমরা যদি আমাদের কি বলে আসান মঞ্জিলের দিকে তাকাই, বুড়িগঙ্গা কিন্তু হ্যাঁ, ফ্রন্ট। রাইট, ব্রিটিশ পর্যন্ত কিন্তু বাকল্যান্ড বাঁধ, হ্যাঁ, ওইখানেই ছিল একটা বিনোদনের জায়গা। রাইট। কিন্তু যখনই ঘোড়া থেকে এক্কা গাড়ি থেকে আমরা রাস্তাতে চলে আসলাম গাড়িতে, তখনই কিন্তু রেলগাড়িতে চলে আসলাম, তারপর মোটর গাড়িতে চলে আসলাম, তখনই কিন্তু বুড়িগঙ্গা ব্যাকইয়ার্ডে হয়ে গেল। কিন্তু এই যে ব্যাকইয়ার্ড হয়ে যাচ্ছে, এটাকে না হয় সেইটার উপযোগিতা কিন্তু যারা তখন নগর পরিকল্পনাবিদ বা যারা প্রশাসক বা রাজনীতিবিদ, তাদেরকে এই জায়গাটা নিয়ে কাজ করার একটা ছিল। এখনো কি আশা আছে? মানুষ না ঠিকই মানে শেখে, আশা করতে পারি আমরা মানুষ না এখনো? ঠিকই শেখে। আমি কিন্তু খুবই আশাবাদী যে আমাদের ভুলগুলা আমাদের পরবর্তী প্রজন্মরা তারা প্রশ্ন করবে, প্রশ্নটা করতেই দিতে হবে, প্রশ্ন করা মাস্ট, ডিসকোর্সটা থাকতেই হবে, প্রশ্ন করলেই উত্তরটা পাওয়া এই যাবে। জন্যই আমরা আজকে এত প্রশ্ন হ্যাঁ, তুললাম, প্রশ্ন তুলতেই হবে। অনেক আলোচনা হ্যাঁ। করলাম, এবং আমার ভালো লাগছে যে এই প্রশ্নগুলো আসলে আমার অনেক দিন থেকে আমি ব্যক্তিগতভাবে আমার মানে অনেকবার মাথায় এসছে। আপনার সাথে হয়তো কখনো আলোচনা করা হয়নি, আজকে সুযোগ হলো। অনেক ধন্যবাদ, মানে খুবই মানে গুরুত্বপূর্ণ আলোচনা হলো। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম।